মেজো ভাবির প্রথম সন্তানের বয়স বছর না হতেই ভাবি আবার কনসেপ্ট করে। প্রথমে বুঝতে না পারলেও যখন বুঝতে পারে তখন প্রেগনেন্সির 2.5 মাস হয়ে গিয়েছিল ইতিমধ্যে। মাকে ফোন দিয়ে ভাবি কান্না ভেঙে পড়ল, কী করবে বুঝতে পারছে না। ভাবির বিয়ের পর 5 বছর বাচ্চার জন্য চেষ্টা করেছে, হয়নি, আল্লাহ দেয়নি। আর যখন দিল একটা বড় না হতে আর একটা। ভাইয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলল, প্রথম সন্তান আল্লাহর কাছে চেয়েছি, আর এখন আল্লাহ আমাদেরকে এটা বোনাস দিয়েছে। যাই হোক, বাচ্চা নষ্ট করার দরকার নেই, কষ্ট হলেও মানিয়ে নিতে হবে। 6 মাস হলে দেখা গেল ছেলেটা দুধ পায় না, ওর মাকে জ্বালাতন করে। ওইটুকু 1.5 বছরের বাচ্চা, সে কি অত কিছু বুঝে মায়ের কোলে কোলে থাকতে চায়। মা বলল, বাড়ি চলে আসো বৌমা, আমরা সবাই হাতে হাতে ওকে রাখবো, কষ্ট কম হবে তোমার। ভাবি বাড়ি চলে এলো। এখন দেখি আমার মাও ভাবির সাথে মন খারাপ করে থাকে, তার কষ্ট দেখে, বাচ্চাটার কষ্ট দেখে। ওইটুকু বাচ্চা দুধের নেশায় খেতে খেতে ঘুমাতে চায়, কিন্তু মায়ের বুকের দুধ নেই, তাই ঘুমাতে চায় না। কুলে নিয়ে দোল দিতে দিতে ঘন্টা পার হয়ে যায়, ছেলে ঘুমায় না। তা দেখে আমার মা আড়ালে কাঁদে, আর ভাবি বসে বসে ক্লান্ত হয়ে যায়। পেটে ব্যথা, কুলে বাচ্চা, সিজারের সেলাইয়ের চাপ লেগে চিনচিন করে। ব্যথায় কষ্টে ভাবি নিঃশব্দে কাঁদে, মাঝে মাঝে বলে, এই কেমন পরীক্ষা নিচ্ছ আমার ইয়া রাব্বুল আলামিন। এইসব দেখে ভালো লাগে না আমার। যদি পারতাম ভাবির কষ্টের ভাগ নিয়ে নিতাম। এর মাঝেই ছেলেকে কোলে নিয়ে বসতে গিয়ে চেয়ার উল্টে পড়ে যায় ভাবি, অসুস্থ হয়ে পড়ে ভীষণ। ব্লিডিং শুরু হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রক্তক্ষরণ কমে, আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তার বলে বাচ্চা ভালো আছে, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, হিমোগ্লোবিন জাতীয় খাবার বেশি খাবেন। যাই হোক, ভাবি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো। আমার সংসার সামলে আমি মাঝে মাঝেই যাই বাড়িতে, বা তাতে ভাবি একটু স্বস্তি পাই। ভাতিজাকে রাখি, খাওয়াই, টুকটাক কাজ করে দিই। ভাবি আগে আগে আমাকে বলে রাখলো, ডেলিভারির সময় যেন কোনো বাহানা না করে আমি থাকি তার কাছে। আমি বললাম চেষ্টা করব। ভাবি তখন 7 মাস শেষ হয়ে 8 মাস ছুঁই ছুঁই। তখন হঠাৎ একদিন মা ফোন দিয়ে বলল, হসপিটালে যাচ্ছি। ভাবির ওয়াটার ব্রেক করেছে, সাথে লেবার পেন। আমি ভয় পেয়ে গেলাম, বললাম কিন্তু এত তাড়াতাড়ি? তারপর সন্ধ্যার দিকে খবর পেলাম মেয়ে হয়েছে, সুস্থ আছে মা মেয়ে। সেই দিন আমি যেতে পারলাম না। ওই দিন আমার সংসারের কাজটা কিছুটা গুছিয়ে পরের দিন ভাত, কয়েক পদের তরকারি, ভাবির জন্য সজনে পাতা, কালো জিরা ভর্তা সব নিয়ে গেলাম। গিয়ে দেখি বাচ্চা সেখানে নেই। শ্বাসকষ্টজনিত কারণে তাকে শিশু হসপিটালে স্থানান্তর করা হয়েছে। আমার মন খারাপ হয়ে গেল। সেখানে বাবুর কাছে বড় 2 আপা ছিল, তারা চলে আসবে, তাই আর এক বোন গেছে, এখন আরও একজন দরকার সেখানে। এদিকে ভাবির কাছে তাকে দেখাশোনা করতে, ভাতিজাকে রাখতে কম করে হলেও 2জন মানুষের দরকার। ভাইয়াকে বললাম, তুমি ভাবির কাছে থাকো, এখানে এদের তোমাকে দরকার। আমি বরং বাবুর কাছে যাই। বাগেরহাট জেলার মেয়ে হয়েও কখনো সদরে যায়নি, পথঘাট চিনি না, তবুও রওনা হলাম সাহস করে। হসপিটালের গেটে গিয়ে নামলাম, মাগরিবের আজান হলো। গিয়ে দেখি বাচ্চাটা ওয়ার্কারে রাখা, হাতে ক্যানুলা, স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, বুকে একটা কি যেন লাগানো, যা থেকে হার্টবিট দেখা যায়। কি মিষ্টি চারা, যেন একটা পরী। কিন্তু এমন অবস্থায় দেখে আমি ভয় পেয়ে গেলাম। 2 বোন কেবিনেও যায়নি। বাচ্চার ওয়ার্মারের পাশেই নিচে মাদুলি পেতে বসে রইলাম। কারো চোখে ঘুম নেই। অক্সিজেন শেষ হলো কি না, স্যালাইন শেষ হলো কি না, পটি করলো কি না, সারাক্ষণ 2জনে খেয়াল রাখছে। হসপিটালে নার্স ডাক্তাররা রোগীর প্রতি অতটা মনোযোগী না, বুঝলাম। রাতে একটু সুস্থর দিকে গেলে ডাক্তার নাক দিয়ে পাইপের মাধ্যমে খাবার দিতে বললো। নিয়ম বলে গেল, সেভাবেই দিলাম, কিন্তু তার আর খোঁজ নিতে এলো না খাবার হজম হচ্ছে কিনা। আর সেইটাই কাল হয়ে দাঁড়ালো। রাতে আবার খাবার দেওয়ার সময় খেয়াল করলাম বাচ্চা স্বাভাবিক নেই, খিঁচুনির মতো উঠেছে, থেকে থেকে শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। নার্স ডেকে আসলাম, এলো না। ডাক্তার ডাকলাম, এলো না। কিছুক্ষণ পর নার্স এসে সিরিঞ্জ বাইরে দিকে টানলে দেখা গেল যে খাবার দেওয়া হয়েছে, কিছুই হজম হয়নি। এরপর দায়িত্বরত ডাক্তার এসে আবার ওয়াশ করে, তারপর আমি চিল্লাচিল্লি করাতে বড় ডাক্তার আসে। সেই শাখার দিয়ে ওয়াশ করে এবং বলে, বাচ্চার ফুসফুস এমনিতেই অপরিপক্ক, সে কারণে শ্বাসকষ্ট আর খাবার হজম না হয়ে ফুসফুসে গিয়ে একটু খিঁচুনি উঠেছে। কিছুক্ষণ পর বলে, বাচ্চার গার্ডিয়ানকে? আমি বলি, আমরাই এখন গার্ডিয়ান। বলুন। ডাক্তার বলে, রোগীর কোনো নিশ্চয়তা নেই, আমরা এখানে এক মুহূর্তেও ওকে রাখতে পারবো না, খুলনায় নিয়ে যান। তখন রাত বাজে 2টা, কাছে টাকাও ছিল না। অনেক কষ্টে ক্যাশ, বিকাশ, নগদ সব মিলিয়ে তাদের বিল দিয়ে আমরা 2টা মেয়ে মানুষ রাতে 2টার সময় বাচ্চাকে নিয়ে বাগেরহাট থেকে খুলনায় যাই। বাড়িতে বলি বিকাশে টাকা পাঠাতে। তারপর অ্যাম্বুলেন্স করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়ায়, কোথাও এনআইসিউতে সিট খালি নেই। ঘুম নাই, খাওয়া নাই। অত রাতে মেয়ে মানুষ, হসপিটালে, ক্লিনিকে কোথাও ভর্তি করতে পারছি না। অক্সিজেনও এর জন্য অ্যাম্বুলেন্সও ছাড়াতে পারছি না। পুরো পাগল দশা। 5-6টা হাসপাতাল, ক্লিনিক ঘোরার
করার পর ড্রাইভারের সহযোগিতায় একটা ক্লিনিকে খবর পেয়ে সেখানে যাই ভর্তি করায়। আমি ছোট পরিটার গার্ডিয়ান হয়ে বনসই দেই, ওষুধপত্র, অ্যাম্বুলেন্স ভাড়া, ভর্তি ফি সব বিকাশে পে করি। ভর্তি করে যখন আইসিইউ রুমের সামনে ফ্লোরে বসি তখন ফজরের আজান হয়। অজু করে নামাজ পড়ি, তারপর বাড়ি ফোন করে বলি অন্য দুজন যেতে। আমরা ভীষণ ক্লান্ত। সকাল 11টার দিকে আমরা চলে আসি বাবির কাছে। ভাইয়া আর এক আপু গেছে বাবুর কাছে। ভাইয়া গিয়ে দেখে তার পরিটার দেহ ছেড়ে রুটা চলে যাচ্ছে। তার চোখের সামনে পরিটা নিস্তেজ হয়ে যাচ্ছে, হার্টবিট শব্দ থেমে যায়। খবর শুনে আমার এত কষ্ট হয়, তবু ভাবির কথা ভেবে কান্না চাপিয়ে মুখটা হাসি হাসি রাখি। এদিকে বাবির যে অবস্থা তাকে জানানো মুশকিল, তবুও আমাদের কথা শুনে আঁচ করে ফেললে শুরু করে কান্নাকাটি পাগলামি। ডাক্তারকে বলে ঘুমের ইঞ্জেকশন দেওয়ায়। আমরাও কেউ বাড়ি আসেনি। বাবি টের পাবে বলে ভাইয়া দাফন কাফন শেষ করে রাতে বাবির কাছে যায়। বাবি বুঝে যায় আরও কান্নাকাটি। ভাইয়া অনেক বোঝায় ছেলেটার কথা ভেবে সুস্থ থাকতে হবে, কিন্তু এত কষ্ট করে সন্তান জন্ম দিয়ে তাকে একটু মন ভরে দেখতেও পারেনি, কোলেও নেয়নি। কষ্টে বিলাপ করতে থাকে সে। ভাবি এখনও সেই সুখ কাটিয়ে উঠতে পারেনি। ভাতিজা যখন ঘুমায় দেখি তার চোখে পানি, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পায় না। তার দুঃস্বপ্ন দেখি আমি জানি না কোলে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছি, আমি নিজেই তো পারছি না, মিষ্টি চেহারা বলতে পারছি না, নিথর হয়ে ঢলে পড়ে আছে। এটা ছিল একটা আপুর জীবনী থেকে নেওয়া। এরকম ঘটনা আমার জীবনেও ঘটেছে। আমার ছেলের বেলায় এই গল্পটা পড়ে আমার এত কষ্ট লেগেছে, আমার ছেলের কথা মনে পড়ে গিয়েছে, তাই আমি এই গল্পটা শেয়ার করলাম। আর আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবেই আমার সার্থকতা। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।